বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম পর্বে আলোচনা করেছিলাম জাতীয় রাজস্ব বোর্ডের অফিস সহায়ক পদের গণিত প্রশ্নের সমাধান। এখন আলোচনা করব বাংলা সাধারণ জ্ঞান এই পর্বের আলোচনা। দেখো, শুরু করব 16 থেকে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উথান্ড। জাতীয় সংসদে কাস্টিং ভোট বলতে কি বোঝায়? স্পিকারের ভোট। বাংলাদেশের বাজেট সাধারণত ঘাটতি বাজেট। এর হচ্ছে বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কোনটি? কর রাজস্ব। এরপর হচ্ছে বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত? পাটগ্রাম। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761। এরপর হচ্ছে কবে ফরাসি বিপ্লব সংগঠিত হয়? 1795। এটা কাছাকাছি, 1795। এই সালটা কাছাকাছি, তবে ফরাসি বিপ্লব সংগঠিত আরও একটা সাল আছে, যেটা হচ্ছে মনে করবে এটা এখানে অ্যান্সার দেওয়া আছে ক নাম্বার, 1789। ফরাসি বিপ্লব সংগঠিত 1789। এরপর হচ্ছে মিশরীয় সভ্যতার নিদর্শন কোনটি? মিশরীয় সভ্যতার নিদর্শন কোনটি? প্যাপিরাস। উলান বাটর কোন দেশের রাজধানী? মঙ্গোলিয়া। এরপরে নাম্বার 25। কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয়? মিশর। কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়? 5 জুন। নাম্বার 27। গোলান মালভূমি কোন দুটি দেশের বিরোধপূর্ণ অঞ্চল? নাম্বার গ, সিরিয়া এবং ইসরায়েল। সুষম খাদ্যে শর্করা, আমিষ, চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত? 4:1। চুনাপাথর পরিবর্তন হয়ে কি হয়? মার্বেল। নিচের কোনটি ইনপুট ডিভাইস? OMR। জলের স্থলে কি সমাস? অলোক দ্বন্দ্ব সমাস। জলের স্থলে। কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত? হরতাল। এরপরে নাম্বার 33। বাংলা সাহিত্যে কে পল্লী কবি? জসিমউদ্দিন। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? হাঙ্গর নদী গ্রেনেড। এরকম আরও মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আছে, যেমন হচ্ছে আনোয়ার পাশার রাইফেল রুটি আওরাত, আবার হচ্ছে শওকত ওসমানের জাহান্নামতে বিদায়, নেকড়ে অরণ্য, 2 সৈনিক, জলাঙ্গি। আবার হুমায়ুন আহমেদের হচ্ছে একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, খুব বিখ্যাত উপন্যাস, আগুনের পরশমণি, শ্যামল ছায়া। হ্যাঁ, আবার সেলিনা হোসেনের আছেন হচ্ছে, এটা হচ্ছে হাঙ্গর নদী গ্রেনেড, এটা হচ্ছে সেলিনা হোসেন, লেখক হচ্ছে সেলিনা হোসেন। আচ্ছা, এরপরে নাম্বার 35। চাঁদের হাট, প্রিয়জন সমাগম, তিরস্কার, তিরযোগকার। শুদ্ধ বানান নিচের কোনটি? শারীরিক। 2:1। এটাকে আমি মনে রাখি এইভাবে, দীর্ঘইকে আমি ধরি 2, হ্রস্বইকে ধরি 1, তার মানে শারীরিক শব্দ হচ্ছে 21। হ্যাঁ, এরকম করে মনে রাখি, দীর্ঘইকে 2 আর হ্রস্বইকে 1, তার মানে শারীরিক শব্দের অর্থ হচ্ছে রিকার, তারপরে দীর্ঘইকার, তারপরে হচ্ছে হ্রস্বইকার। জঙ্গি শব্দটি কোন ভাষার শব্দ? এটা হচ্ছে ফার্সি। ইতর এর বিপরীত শব্দ কোনটি? ভদ্র। ভানুসিংহ ঠাকুর কার ছদ্ম নাম? রবীন্দ্রনাথ ঠাকুর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর জন্ম কত সালে? 1800 তো হচ্ছে গ 1800
76। এরপর হচ্ছে যা চিরস্থায়ী নয়, নশ্বর। অর্ধচন্দ্র মানে হচ্ছে গলা ধাক্কা দেওয়া। বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ কতটি? 39। বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ। চর্যাপদের প্রথম পদ রচয়িতা কে? লুইপা। এরপরে নাম্বার 46। তুমি কার সাথে কথা বলছিলে? অ্যান্সার হচ্ছে হুম ওয়ার ইউ স্পিক টু। অ্যান্সার হচ্ছে গ হুম ওয়ার ইউ স্পিক টু। এরকম অসংখ্য আমরা বাক্য তৈরি করতে পারি। যেমন এখানে সাধারণত গ্রামাটিক্যালে হুম ব্যবহার করা হয়, কিন্তু এখানে যদি হু ব্যবহার করা হয় কোনো সমস্যা নাই। হু দিয়ে প্রশ্ন, এই ধরনের প্রশ্ন করা যায়। যেমন হু আর ইউ টকিং অফ, তুমি কার কার কথা ভাবছিলে। আবার তোমরা এইভাবে বলতে পারো হু ডিড ইউ গো উইথ, তুমি কার সাথে গিয়েছিলে। আবার হু আর ইউ মিটিং, কার সঙ্গে দেখা করেছিলে। এরকম করে অসংখ্য বাক্য আমরা তৈরি করতে পারি। নাম্বার 47। অ্যাজ ইউ সো ইউ হ্যাভ, মানে হচ্ছে যেমন কর্ম তেমন ফল, এটা আমরা জানি। নাম্বার 48। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইকুইটি? ইকুইটি শব্দের অর্থ হচ্ছে নিরপেক্ষতা। নিরপেক্ষতা। জাস্টিস মানে হচ্ছে ন্যায় বিচার। ন্যায় বিচার। রিয়েল মানে বাস্তব, হেল্প মানে সাহায্য, কারেক্ট মানে হচ্ছে সঠিক। তার মানে এখান থেকে আমাদের অ্যান্সার হচ্ছে এই সিনোনিম হচ্ছে নিরপেক্ষতার সঙ্গে ন্যায় বিচার, এটা হচ্ছে এটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 49। হি ওয়েন্ট হান্টিং। হি ওয়েন্ট হান্টিং, তার মানে এখান থেকে ওয়েন্টের পর এখান থেকে হান্টিং প্রিপোজিশন হিসেবে, এখানে প্রিপোজিশন হিসেবে বাই বা ফর বসবে না। হান্টিং শব্দের একটি জিরান্ড হিসেবে কাজ করতেছে, এটা একটা জিরান্ড। এর আগে সাধারণত আর্টিকেল বা প্রিপোজিশন সাধারণত বসে না, এটা হচ্ছে জিরান্ড। এর সামনে আর্টিকেল অথবা প্রিপোজিশন হিসেবে সাধারণত কিছু বসে না, এটা হচ্ছে গ্রামাটিক্যাল রুলস। কিন্তু এখান থেকে আমাদের অ্যান্সার দেওয়া আছে গ নাম্বার, হি ওয়েন্ট এ হান্টিং। আচ্ছা, ধরে নিলাম। নাম্বার 50। কাম হেয়ার, চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পেস। কাম হেয়ার এটা হচ্ছে আদেশমূলক বাক্য, আমরা বলতে পারি এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইনডাইরেক্ট করার সময় সাধারণত ইম্পারেটিভ সেন্সে টোল্ড, অর্ডার্ড বা আস্কড, এরপরে টু বসে সাধারণত। আস্কড টু, অর্ডার টু বা টোল্ড টু, এরপর হচ্ছে মূল ভার্ব। আর হচ্ছে হেয়ার, হেয়ারের জায়গাতে বসবে দেয়ার। তাহলে দেখো এখানে টোল্ড মি টু, মানে এখানে টু আছে, এখানে টু নাই। এখানে টোল্ড মি টু আছে, কিন্তু হেয়ারের জায়গাতে দেয়ার নাই। আবার টোল্ড মি টু, এখানে হেয়ার দেয়ার কিছু নাই। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের ক নাম্বার। নাম্বার 51। হুইচ ইজ দ্য অ্যাডজেক্টিভ অ্যামং দ্য ফলোয়িং ওয়ার্ডস? এখান থেকে অ্যাডজেক্টিভ শব্দটি কোনটি? 51। ডিপ্লোম্যাটিক, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ডিপ্লোম্যাটিক। 10 hours ড্যাশ টু লং টু ওয়েট। অ্যান্সার হচ্ছে যখন, এখান থেকে একটা কথা মনে রাখবে, যখন সময়, দূরত্ব বা অর্থের একটি নির্দিষ্ট পরিমাণ বোঝাবে, যখন পরিমাণ বোঝাবে তখন এটা সিঙ্গুলার ইউনিট, সিঙ্গুলার শব্দ বোঝাবে, যেখানে আমরা ব্যবহার করতে পারবো ইজ। একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, মানে একক বোঝাচ্ছে। 10 hours একক ইউনিট। 53. This could have worked if I dash been more far-sighted. এখানে কাজটি করতে পারতাম যদি আমি আরও দূরদর্শী হতাম। কাজটি করতে পারতাম যদি আমি আরও দূরদর্শী হতাম। এখানে সাধারণত এটা একটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। থার্ড কন্ডিশনাল
সেন্টেন্স। তো থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে এখান থেকে আমরা এখানে আছে কুড হ্যাভ, তাহলে ইফ আই, এখানে আমরা ব্যবহার করব ইফ আই হ্যাড বিন, ইফ আই হ্যাড বিন, ইফ আই হ্যাড বিন। সাধারণত স্ট্রাকচারটা হচ্ছে এরকম, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড, এরপর হচ্ছে পাস্ট পার্টিসিপল, কমা সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস হ্যাভ, এরপর হচ্ছে ভার্বের পিপি পাস্ট পার্টিসিপল। তাহলে এখান থেকে আমরা এখানে কুড হ্যাভ আছে, তার মানে এই ভাষা আমরা বসাতে পারবো হ্যাড। এরপর আছে হচ্ছে সেন্টেক্স মিনস, সেন্টেক্স হলো বাক্য গঠনের সেই অংশ যা শব্দ, মানে এখান থেকে একটা সেন্টেন্সের বাক্যের অংশ যেখানে শব্দগুলোকে বাক্য গঠনের জন্য সঠিকভাবে সাজানো হয়, শব্দগুলোকে সাজানো হয় বাক্য গঠনের জন্য। তার মানে এর সঠিক অ্যান্সার হচ্ছে সেন্টেন্স বিল্ডিং, সেন্টেন্স বিল্ডিং। এরপরে নাম্বার 55, পিপল এক্সচেঞ্জ ড্যাশ থ্রো স্পিকিং অ্যান্ড লিসনিং, মানুষ কথা বলা বা শোনার মাধ্যমে কি বিনিময় করে, কি বিনিময় করে, আইডিয়া, চিন্তা। 56, ডু ইউ হ্যাভ ইন্টারেস্ট ড্যাশ রাইটিং মেমোস, রাইটিং মেমোস, ইন্টারেস্ট মেমো লিখতে তোমার কি আগ্রহ আছে, ডু ইউ হ্যাভ ইন্টারেস্ট, তোমার কি আগ্রহ আছে, অফ রাইটিং মেমোস, অফ, অ্যান্সার হচ্ছে গ নাম্বার। সাধারণত ইন্টারেস্টের পর সাধারণত হচ্ছে ইন বা অফ ব্যবহার করা হয়, ইন বা অফ। ইন্টারেস্টের পরে সাধারণত ইনও ব্যবহার করতে পারে, যেমন এখানে দেখো ইন্টারেস্ট ইন সামথিং, আবার ইন্টারেস্ট অফ সামথিং। তার মানে এখানে অফও বসতে পারে, ইনও বসতে পারে। সাধারণত এখানে যেহেতু ইন নাই, তার মানে আমরা অফ ব্যবহার করতে পারি, এটা পারফেক্ট। হু ইজ নট এ রোমান্টিক পয়েট, টি.এস. ইলিয়ট। হ্যাঁ, তার মানে হচ্ছে এখানে কে রোমান্টিক কবি নয়। এখানে পি.বি. শেলি, কলারিস এবং জন কিটস, এগুলো হচ্ছে রোমান্টিক যুগের কবি। আর হচ্ছে টি.এস. ইলিয়ট, এটি হচ্ছে কোন যুগের কবি, ইনি একটি হচ্ছে ব্রিটিশ কবি, আমেরিকান কবি। রোমান্টিক যুগের পরে তার জন্ম, রোমান্টিক যুগ পার হয়ে যাওয়ার পর হচ্ছে ইলিয়টের জন্ম হয়। আচ্ছা, এটুকু মনে রাখবে। দ্য কারেক্ট স্পেলিং কার্টিজ, হ্যাঁ কার্টিজ। বন্ধুদের, কার্টিজ শব্দের সাধারণত অর্থ এরকম বোঝা যায় যে বন্দুকের যে গুলির যে খোসা আছে বা ইলেকট্রিক যন্ত্রের ছোট যে ইউনিট, এই ইউনিটকে বোঝা হচ্ছে কার্টিজ। এরপরে নাম্বার 59, হুইচ ইজ দ্য কারেক্ট ট্যাগ কোশ্চিন। ট্যাগ কোশ্চিন কী হবে দেখো, অ্যান্সার এখান থেকে আছে ক নাম্বার। ইউ স্পিক বাংলা, ডিড নট ইউ, এখানে ভার্ব হচ্ছে স্পিক, এটা হচ্ছে পজিটিভ বাক্য, আমাদের নেগেটিভ করতে হবে ট্যাগে, ডিড নট ইউ। আবার এখানে কি হলো দেখো, এখানে হচ্ছে এখানে ইজ নট আছে, এখান থেকে বিভার হিসেবে ইজ নাই, এই জন্য এটা ব্যবহার করাটা ঠিক নয়। আবার এখান থেকে ইজের পরে আছে নাথিং, নাথিংয়ের সবসময় ইজ নট ইট, এখানে ইজের পর নটও নাই, এখান থেকে সরি এটা হচ্ছে নেগেটিভ বাক্য, তার মানে পজিটিভ অ্যান্সার হবে। কিন্তু এখানে নাথিংয়ের সময় এখানে দ্যাট না বসে ইট বসবে, ইট। আবার এখান থেকে দেখো এখানে আছে ইজ, এখানে আছে আর, তার মানে এটাও সঠিক নয়।
সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। নাম্বার 60, দ্য প্যাসিভ ফর্ম অফ লেট হিম told to go, অ্যান্সার হচ্ছে টেল হিম টু গো। এই বাক্যটা সাধারণত পারফেক্ট নয়, প্রশ্ন পারফেক্ট নয়, উত্তর পারফেক্ট নয়। কারণ লেট দিয়ে বাক্য শুরু হয়েছে, লেফট তারপর অবজেক্ট তারপর হচ্ছে বেস ফর্ম, সাধারণত বেস ফর্ম বসে, কিন্তু এখানে টেলের জায়গাতে টল্ড দেওয়া আছে। হ্যাঁ, লেট অবজেক্টের পর হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে সাধারণত, কিন্তু এখানে আছে। এই জন্য আমার কাছে এই উত্তরটা এবং প্রশ্নটা দুটো পারফেক্ট মনে হয়নি। তো আজকে এই পর্যন্তই আলোচনা করলাম জাতীয় রাজস্ব বোর্ড এর অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান। ধন্যবাদ সবাইকে।